খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ ৩ তারিখ শুক্রবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ধূপগুড়িতে প্যান্ডেলের সামনেই গাড়ি চাপা পড়ে মৃত্যু ৩ জনের। দশমীর বিকেলে হঠাৎ টর্নেডো উড়ল ছাদ, পরপর ভাঙল শতাধিক বাড়ি। শওকত মোল্লার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। আইএসএফ নেতার উপর হামলার অভিযোগ। টিএমসি সমর্থকদের বিরুদ্ধে উত্তেজনা ভাঙড়ে। প্যান্ডেলে নবমীর পুজো দেখতে ভিড়। চট্টগ্রামে হিন্দু পরিবারের বাড়ি থেকে সোনা ও নগদ চুরি। 100 মিলিমিটারের বেশি বৃষ্টি দীঘায়। নিম্নচাপ কাছে আসতেই গর্জন শুরু সমুদ্রের। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ মাত্রা ছড়াচ্ছে, মৃত বেড়ে 12। গণতন্ত্রের উপর আক্রমণে ভারতের সবচেয়ে বড় বিপদ। কলম্বিয়া থেকে মোদী সরকারকে আক্রমণ রাহুলের। রাস্তার ধারে পড়ে অজ্ঞাত পরিচয় যুবতীর ক্ষত বিক্ষত দেহ। দশমীর সকালে চাঞ্চল্য অশোকনগরে। স্বামীর বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না 19 বছরের তরুণীর। মর্মান্তিক ঘটনা কুলতলিতে। আমাকে নোবেল না দিলে তা আমেরিকার অপমান, ফুঁসে উঠলেন অভিমানী ট্রাম্প। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। দশমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে গিয়ে মৃত্যু হলো 3 জনের, আহত অন্তত 7। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেপরোয়া গাড়ি পিষে মেরেছে ওই 3 দর্শনার্থীকে। ধূপগুড়ি শহরের 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। পুজোর রঙিন আলো আর ভিড়ের মাঝে আচমকাই দ্রুতগামী একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে যায় দোকান এবং মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ের দিকে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় চারিপাশ। মৃতদের মধ্যে রয়েছেন সন্তোষ রায়, বয়স 45, সুনীল কুমার বিশ্বাস, বয়স 67 এবং ডোকসা রায়, বয়স 40। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপাইগুড়ির দিক থেকে আসা গাড়িটি সজোরে প্রথমে একটি মোটরসাইকেল এবং 2টি সাইকেলে ধাক্কা মারে। তারপর পরপর 2টি দোকানের ভিতরে ঢুকে পড়ে সেই গাড়ি। দোকানে তখন চলছিল চায়ের আড্ডা। আর ঠিক সেই সময় ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে দোকানের কাঠামো। কয়েক সেকেন্ডের মধ্যে আর্তনাদে ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা ছুটে যান। উদ্ধার কাজও শুরু করেন। 2 জন গাড়ির তলায় চাপা পড়ে থাকায় ক্রেন ডেকে তাদের বের করতে হয়। রক্তাক্ত অবস্থায় মোট 10 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও 3 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে একজন সিপিএম কর্মীও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার। দুর্ঘটনার খবর ছড়াতে শোক আর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ি। পুজোর উৎসবের ভিড়ে এমন ভয়াবহ মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা শহর। ঝড় বৃষ্টির বিপদ সংকেত আগেই দিয়েছে হাওয়া অফিস। গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 দিন ধরে চলবে ভারী বৃষ্টি। এরই মধ্যে সব তছনছ করে দিল টর্নেডো। দশমীর বিকেলে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে আচমকাই ঝড়ে ক্ষতিগ্রস্ত হল কয়েকশো বাড়ি। আহত অন্তত 6 জন। বিদ্যুতের 15 থেকে 20টি খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এলাকায়। সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত আগরহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় দশমীর বিকেলে হঠাৎ শুরু হয় টর্নেডো। আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি। প্রায় 15 থেকে 20টি ইলেকট্রিকের খুঁটি এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঝড়ের খবর পাওয়া মাত্রই ওই এলাকায় যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ইতিমধ্যেই এলাকায় বেশ কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে চাপা পড়ে যাওয়া এক মহিলা এবং এক ব্যক্তিকে উদ্ধার করে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন বিধায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তার কাজ শুরু করেছেন বিধায়ক সুকুমার মাহাতো। মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। আইএসএফ নেতা ওহিদুল মোল্লার বাড়িতে গিয়ে তাকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। দুপক্ষই উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানিয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের আইএসএফ নেতা আহিদুল মোল্লা সোশ্যাল মিডিয়ায় ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য করে। সেই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ভাঙড়ের কাটাতলা এলাকায় আইএসএফ নেতার বাড়িতে চড়াও হয় তৃণমূল কর্মীরা। সেখানেই দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আইএসএফের অভিযোগ, তৃণমূল কর্মীরা অহিদুলের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। আইএসএফ করে বলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা তৃণমূল নেতাদের দাবি, শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য করায় প্রতিবাদ জানালে অহিদুলের নেতৃত্বে তৃণমূলের উপর হামলা চালানো হয়। ঘটনায় উভয় পক্ষ উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানাতে আসলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। পুজোর মণ্ডপে গিয়েছিল গোটা পরিবার। ফিরে আসতেই দেখা গেল সুযোগ বুঝে লুটতরাজ চালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। গোটা বাড়ি তছনছ, আলমারির ভিতরে সোনা, নগদ অর্থ কিছুই আর অবশিষ্ট নেই। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ালো চট্টগ্রামের বোয়ালগাঁওয়ে। ঠিক কি ঘটেছে? আশিস সরকার নামের এক ব্যক্তির অভিযোগ, বুধবার নবমীর পুজো দেখতে তিনি এবং তার পরিবারের সদস্যরা পাড়ার মণ্ডপে গিয়েছিলেন রাত 9টায়। 11টা নাগাদ বাড়ি ঢুকতেই চমকে ওঠেন। অভিযোগ, গোটা বাড়ি তছনছ করেছে দুষ্কৃতীরা। আলমারিতে থাকা 3 ভরি সোনা এবং 80,000 টাকার নগদ সবটাই হাতিয়ে নিয়ে গিয়েছে তারা। ঘরের জানলা কাটা, অনুমান হয়তো এখান দিয়ে ভিতরে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। উপজেলা আধিকারিককে গাড়ি চালান আশিস বাবু। এটাই তার পেশা। তিনি জানিয়েছেন, অনেক পরিশ্রম করে যেটুকু সঞ্চয় করতে পেরেছেন তার পুরোটাই এভাবে খোয়া যাওয়ায় তিনি যার পরনাই হতাশ। পুলিশের তরফে জানানো হয়, ইতিমধ্যেই আশিসবাবু লিখিত অভিযোগ জমা দিয়েছেন থানায়। সে অভিযোগের ভিত্তিতেই তারা তদন্ত শুরু করেছে। দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তারা। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে প্রবল দুর্যোগের। 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়। আবহাওয়া দপ্তর বলেছে, একাদশীর সকালে অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা বেশি বলে মনে করছেন আবহবিদরা। ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী এলাকাগুলিতে। দীঘার সমুদ্র রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেছে। বিশাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে উপকূলে। আকাশে জমেছে ঘন কালো মেঘ। অন্যদিকে মৎস্যজীবীরা আগামী কয়েকদিন সমুদ্রে যেতে পারবে না বলে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। কারণ সেখানে বৃষ্টির সঙ্গে 65 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ের দাপটও দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরের নানা প্রান্তেও চলছে মুষলধারে বৃষ্টি। প্রবল বৃষ্টি চলছে দীঘাতেও। সে কারণে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্র স্নান আপাতত বন্ধ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই অস্বাভাবিক আবহাওয়া বজায় থাকতে পারে, তাই আমরা সতর্ক রয়েছি। কেউ যাতে না নামে তাও দেখছি। এদিন কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের আরও 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 2 মেদিনীপুরের পাশাপাশি সতর্কতা 2 চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে। এদিকে আবার গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বর্ষণ দীঘায়। বৃষ্টি হয়েছে 102 মিলিমিটার। পাক অধিকৃত কাশ্মীরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ তৃতীয় দিনেও পড়ল। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। মোট 38টি দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে পথে নামে পাক অধিকৃত কাশ্মীরের আম জনতা। সরকারের তরফে প্রাথমিকভাবে আলোচনায় কোনো আগ্রহ না দেখিয়ে বল প্রয়োগ করে বিদ্রোহ দমনের চেষ্টা করা হয়, আর তাতেই হিতে বিপরীত হয়ে পরিস্থিতি নাগারের বাইরে চলে গিয়েছে। আপাতত জানা গিয়েছে, দ্রুত পাক সরকারের তরফে মধ্যস্থতাকারী দলকে মুজফ্ফরবাদের উদ্দেশ্যে রওনা হতে বলা হয়েছে। বৃহস্পতিবার তৃতীয় দিনেও দদিয়ালি সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সরকার অস্থিরতা দমনের জন্য কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করে। মুজফ্ফরবাদ ছাড়াও রাওয়ালকোট, নীলম উপত্যকা এবং কোচলিতে হিংসা ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, মুজফ্ফরবাদে 5 জন, ধীরকোটে 5 জন এবং দদিয়ালে 2 জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন। কমপক্ষে 3 জন পুলিশ কর্মীও নিহত হয়েছেন। এছাড়াও 200 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই গুরুতর, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে এই বিক্ষোভের ফলে জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। এই আন্দোলনের মূলে রয়েছে পাকিস্তানি বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সুরক্ষিত
পাক অধিকৃত কাশ্মীরের 12টি বিধানসভা আসন বাতিলের দাবি। অন্যান্য দাবির মধ্যে রয়েছে কর ছাড়, আটা এবং বিদ্যুতের উপর ভর্তুকি এবং উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা। 29 সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বাজার, দোকান এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মোবাইল, ইন্টারনেট এবং ল্যান্ডলাইন পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার আন্দোলনকারী সেনাবাহিনীকে পাথর ছুঁড়ে মারছেন এবং মুজফ্ফরবাদে তাদের পদযাত্রা আটকাতে সেতুর উপর দাঁড় করিয়ে রাখা বড় বড় কন্টেইনার ঠেলে তারা নদীতে ফেলে দিচ্ছেন। অতীতেও তিনি বিদেশের মাটি থেকে মোদী সরকারকে কাজ করায় তুলেছেন। এবার ফের দেশের বাইরে থাকার সময় ভারতে গণতন্ত্রের উপর আঘাত নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার সময় এমন কথাই বলতে শোনা গিয়েছে তাকে। বৃহস্পতিবার রাহুল বলেন তিনি ভারতকে নিয়ে যার পরনায় আশাবাদী, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত শক্তি এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য। কিন্তু একই সঙ্গে তিনি জানিয়েছেন, সেই সঙ্গেই তিনি সতর্ক করে বলেন দেশকে গুরুতর ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। তার কথায় ভারতে গণতন্ত্রের উপর আক্রমণে সবচেয়ে বড় ঝুঁকি। দেশের সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন ঐতিহ্য এবং ধর্মের অনুশীলনের পরিসর প্রয়োজন। এই পরিসর বজায় রাখার সর্বোত্তম উপায় হল গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থার উপর ব্যাপক আক্রমণ চলছে, তাই তা হয়ে উঠেছে বড় একটি ঝুঁকি। সেই সঙ্গে চীনের সঙ্গে ভারতের তুলনা করে রাহুল বলেন, চীন যা করে আমরা তা করতে পারি না। ওরা মানুষকে দমন করে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করে রেখেছে। আমরা কাঠামোয় সেটা মেনে নেওয়া যাবে না। সে সঙ্গে 2016 সালের নোটবন্দিকে ব্যর্থ বলে উল্লেখ করে কংগ্রেস সাংসদ বলেছেন, ওরা নোট বাতিল করেছিল এই ধারণা নিয়েই যে এর সাহায্যে নগদ থেকে মুক্তি পাবে, কিন্তু তা কাজ করেনি। নীতি হিসাবে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। সব মিলিয়ে ব্রিটেন, আমেরিকার পর এবার কলম্বিয়া থেকেও রাহুল যেভাবে মোদী সরকারকে আক্রমণ করলেন, এরপরে তার কেন্দ্রের তরফে কিভাবে আক্রমণ করা হয় সেদিকেই নজর ওয়াকিবহল মহলের। দশমীর সকালে হারহিম কাণ্ড অশোকনগরে। রাস্তার ধার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ, মাথা সহ শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন। খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা। তবে পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে যুবতীর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার সাত সকালে অশোকনগর 5 নম্বর মোড় এলাকায় যশোর রোডের পাশে যুবতীর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা বেরিয়ে দেখেন রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে পড়ে রয়েছে যুবতীর দেহ। তারাই খবর দেন অশোকনগর থানায়। যুবতীর নাম পরিচয় এখনো জানা যায়নি। তিনি ওই এলাকায় এলেন কি করে? মৃত্যু হলোই বা কি করে? দুর্ঘটনা ঘটেছে নাকি পিছনে অন্য কোনো কারণ রয়েছে? সব নিয়েই ধোঁয়াশা রয়েছে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। এদিকে দেহ উদ্ধারের পর ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দা শিপ্রা দে জানাচ্ছেন, সকাল 6:30 নাগাদ এক মহিলা প্রথমে যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে সবাই আসে। দেখি দেহ পড়ে রয়েছে, শরীর ক্ষতবিক্ষত, দেখে চেনার উপায় নেই। কিন্তু কি কারণে মৃত্যু বোঝা যাচ্ছে না। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। তারা এসে দেহ উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনার জেরে এই ঘটনা। তবে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুজোর মধ্যেই একের পর এক দুর্ঘটনা, উৎসবের মধ্যে বিষাদের ছায়া। নবমীর রাতে স্বামীর বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না গৃহবধূর। মৃতের নাম দেবী মণ্ডল, বয়স 19। স্বামী মিলন মণ্ডলের বাড়ি কুলতলি থানার কাকসা গ্রামে। স্বামীর সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিলেন দেবী। রাস্তায় গাড়িতে তেল কম থাকায় জয়নগর জামতলা রোডের কয়ালের মোড়ের কাছে পেট্রোল পাম্প থেকে বাইকে তেলও ভরান। ততক্ষণে সব ঠিকই ছিল, কিন্তু কে জানতো তারপরে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। সূত্রের খবর, পেট্রোল পাম্প থেকে বের হওয়া মাত্রই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে দেবীকে ধাক্কা মারে। মুহূর্তেই তিনি পাশে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জামতলায় জয়নগর কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর যায় পুলিশের কাছে। খবর পাওয়ার পর আসে কুলতলি থানার পুলিশ। মৃতদেহটি রাতেই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সেই সঙ্গে ঘাতক গাড়ির খোঁজ চালানো হচ্ছে। এদিকে পুজোর মধ্যে এই অকাল মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। শোকের ছায়া পাড়াতেও। নোবেল নিয়ে ফের নিজের অভিমান প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বলেন, আমাকে নোবেল না দিলে তা আমেরিকার অপমান। পাশাপাশি নোবেল কমিটিকে তোপ দেগে তার বক্তব্য, ওরা এমন কাউকে নোবেল দেবে যারা কিছুই করেনি। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন বিশ্বে চলতে থাকা একাধিক যুদ্ধ তিনি থামিয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এখনো পর্যন্ত আমি 7টি যুদ্ধ থামিয়েছি। গাজা যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই 20 দফার একটি প্রস্তাব পেশ করেছি। যদি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ হয় তাহলে তা 8 নম্বর হবে। এরকম কাজ আগে কেউ করেননি, কিন্তু তাও আমাকে ওরা নোবেল দেবে না। ওরা এমন কাউকে দেবে যিনি জীবনে কিছুই করেননি। তিনি আরো বলেন, নোবেল দেওয়া না হলে তা গোটা আমেরিকাকে অপমান করা হবে। আমি পুরস্কার নিজের জন্য চাইছি না, দেশের জন্য চাইছি। নোবেল এমন কাউকে দেওয়া হয় যিনি সমাজে বড় কোনো কাজ করেছেন। প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত প্রার্থী হিসাবে মার্কিন প্রেসিডেন্ট আগেও বারংবার নিজেকে তুলে ধরেছে। পূর্বসূরি বারাক ওবামার উদাহরণ টেনে জানিয়েছেন তিনি অল্প সময়ের জন্য এই পুরস্কার পেয়েছেন। নিজের দাবির সপক্ষে তার যুক্তি, ক্ষমতায় আসার পর 7টি যুদ্ধ থামিয়েছেন। হামাস ইসরায়েল যুদ্ধ থামাতেও প্রস্তুত তিনি। এহেন পরিস্থিতির মাঝে সম্প্রতি সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হারভিকেন বলেন, এটা সত্যি যে একজন নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তর আলোচনা চলছে। তবে এটাও সত্য যে সংবাদ মাধ্যমের আলোচনা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। আমরা ঝাড়াই বাছাই করে যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেই। আমাদের উপর কোনো চাপ নেই, বাইরের কোনো চাপ আমাদের প্রভাবিত করতে পারে না। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।